নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। গোটা কলকাতা জুড়ে এখন পুজোর আমেজ। গোটা কলকাতা শহর, রাস্তাঘাট সব আলোয় সজ্জিত। দেবীপক্ষের শুরু হয়ে গেছে, আর দেবীপক্ষের শুরুতেই আমরা যাকে কাছে পেয়েছি, দেব। বাংলা সিনেমার চলচ্চিত্র জগতের হার্টথ্রব শুধু নয়, দেব মানেই এক ডাকে 1 লাখ লোক জড়ো হয়ে যাওয়া। দেব আজ আমাদের সামনে। দেবের সামনে অনেক প্রশ্ন রাখবো। দেবের রাজনীতি থেকে শুরু করে সিনেমা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সব কিছু নিয়েই দেব খোলামেলা থাকবে আজ ইটিভি নিউজ বাংলায়। দেব, প্রথমেই আমাদের ইটিভিতে তোমাকে স্বাগত জানাই। পুজো আসছে, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। মহিষদায় তোমার জন্ম? না, আমার জন্ম অ্যাকচুয়ালি এটা একটা মিথ। প্রথমে সবাইকে নমস্কার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। তোমাকেও পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সত্যি কথা, প্রথমেই আমি সারেন্ডার করে দিই, প্রচন্ড ভয় লাগছে। এই লোকটা মানে আমার খুব কাছের মানুষ, মানে আমার সত্যি দাদা। আরে না না, এরকম বলো না। এবারে প্রথমবার আমি বলছিলাম কোনো পলিটিক্যাল রিপোর্টার আমার ইন্টারভিউ করবে, তো সেজন্য প্রচন্ড ভয়ে ঘামছি হয়তো। তুমি তো প্রথমেই যে বললে না না মহিষদায় আমার জন্ম নয়, তোমার মহিষদায় জন্ম নয়? না, আমার অ্যাকচুয়ালি দেশের বাড়ি মহিষদায়। আমার জন্ম অ্যাকচুয়ালি হয়েছিল বম্বেতে। আমি আমার বোনের জন্ম বম্বেতে। তারপর থেকে বাবার খুব যে একটা ইকোনমিক্যাল কন্ডিশন ভালো ছিল তা নয়, তো সেই জন্য আমাকে মা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটা চন্দ্রকোনা টাউন। হ্যাঁ, তো আমার অনেকটা বছর চন্দ্রকোনা টাউনে পড়াশোনাতে গেছে। মানে ইনফ্যাক্ট আমি 1 to 4 অব্দি বাংলা মিডিয়ামে চন্দ্রকোনা টাউনে পড়েছি। কোন স্কুল? ইফ আই এম নট রং, জিরাট হাই স্কুল বলে একটা স্কুল আছে ওইখানে। আচ্ছা, ওইখানে পড়েছি। কোনোদিন পরে গেছো স্কুলে? হ্যাঁ, অনেকবার গেছি। ইনফ্যাক্ট আমি তখন বম্বেতে শিফট হয়ে গেলাম। আমার মাঝখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো মা ওই গাজনের সময় একটা প্রবলেম হয়েছিল, তো মা বলেছিল আমি আমার ছেলেকে দিয়ে একদিন ভোক্তা কাটাবো। তো আমি যখন মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলাম বম্বেতে, পরীক্ষা শেষ হওয়ার পরে আমি এখানে এসে গাজনে ভোক্তা কেটেছি, মানে সন্ন্যাসী হয়েছিলাম। তো গুড 7-8 ডেজ, সেই ছবিগুলো আমার কাছে এখনো আছে। মানে যেহেতু আমি দিদার সঙ্গে খুবই ক্লোজ ছিলাম, দিদা কিছু বছর আগেই মারা গেছে, তো আমাদের প্রত্যেক বছরই মা বাড়ির মানে এখনো যাওয়া হয়, এমন নয় কি একদমই যাই না, যাওয়া হয়। দিদা থাকার সময় তো প্রচুর যেতাম, মানে দিদাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। এদিকে দেশের বাড়িতে ঠাকমা যতদিন ছিল ততদিন প্রচুরবার যেতাম। ইনফ্যাক্ট আমি ইলেকশন আগে অনেকবার গেছি, ইলেকশন সময় অনেকবার গেছি। পড়াশোনা বম্বে? সমস্ত কিছু বম্বে, পড়াশোনা বম্বে। ইঞ্জিনিয়ারিং করেছি ভারতী বিদ্যাপীঠ, সেটা হচ্ছে পুনাতে। কি নিয়েছিল? আমি কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়েছি। তারপর হঠাৎ করে কিভাবে ছবিতে? এটা আমিও জানি না, মানে হয় না বিশ্বদা, অনেক সময় তুমি কেন এইখানে কি করে এলে, এই জার্নিটা যদি তুমি আমাকে এক লাইনে বলো তাহলে খুব ডিফিকাল্ট হবে। আই নেভার নো হোয়াট হ্যাপেন টু মি। আমার এখনো মনে আছে, আমি 2003-তে পরীক্ষাটা দিয়েছিলাম ফর দ্য কম্পিউটার টেকনোলজি, কিন্তু আমার ওই বছর পেপার লিক হয়ে গেছিলো। আর ইউনিভার্সিটি কি করলো কি, পেপারটা রি এক্সাম, মানে সোকল ইঞ্জিনিয়ারিং এ যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাক্তারি, আমাদের এক একটা সিলেবাসে 10টা করে অথরের বই পড়তে হতো ওই সময়টা। আর একটা পরীক্ষা যদি রি এক্সাম হয়, আবার সেই 10টা বইকে বার করতে হবে, আবার পড়তে হবে। তো সেখানে স্টুডেন্ট ইউনিয়ন কেস করে দিয়েছিল ইউনিভার্সিটির উপরে, পুনে ইউনিভার্সিটির উপর, কে এইটা আমরা রি এক্সাম করবো না, আপনারা একটা কাজ করুন, 5 মার্ক ডিডাক্ট করে দিন। লাথুর একটা গ্রামে একটা পেপার লিক হয়েছে বলে 7 লাখ আই থিঙ্ক আমরা স্টুডেন্ট ছিলাম ওই বছর, ওই ইয়ারটা অ্যাপ্লাই করেছিলাম। সবাইকে আবার এটার জন্য ভুগতে হবে কেন? এই যে ইউনিয়ন ইউনিভার্সিটির মধ্যে 3 মাস কেটে গেছে, তো উই ডিডন্ট গেট দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল ইয়ার। ওই 3 মাসের মধ্যে আমরা ভাবছিলাম কি পরীক্ষা হবে না মার্কসটা কাট হবে। তো সেই ক্ষেত্রে 3 মাসটা আমার খুব স্যাড গেছে। তো আমার এখনো মনে আছে, বাবা টার্জান দা ওয়ান্ডার কারের শুটিংয়ে, ক্যাটারিংয়ে, যেহেতু বাবা ক্যাটারিংয়ে ব্যবসা করতো, তো বাবা আব্বাস মাস্তানা অফিসে যাচ্ছিল, তো আমি ঘরে ঘুমোচ্ছিলাম, নট গোয়িং আউট, কারোর সঙ্গে কথা বলতাম না, চুপ করে বসে থাকতাম, কারণ আমার এমবিএ করার খুব ইচ্ছে ছিল, আমি ক্যাটের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। তো বাবা হঠাৎ করে বললো, চল না, তুই এখানে বসে দেখে তো কিছু লাভ নেই, লেটস গো, চল আমার সাথে একটু ঘুরবি, চল একটু বেড়াতে নিয়ে যাবো। তো বাবা আমাকে আব্বাস মাস্তানা অফিসে নিয়ে গেল। তো আব্বাসজি আমাকে ছোটবেলা থেকে দেখে এসছে, बोलो बेटा क्या चल रहा है? बोला सर कुछ नहीं, ऐसे पेपर लीक हो गया है तो कुछ नहीं, घर पे बैठा हूँ। बोलता है एक काम करो, फिर मेरा पिक्चर स्टार्ट हो रहा है टार्जन, तो आप जब तक आपकी मर्जी, आप जब तक आपका कॉलेज स्टार्ट नहीं होता आप असिस्ट कर लो। बोले यार ये तो बुरी बात नहीं है, आई थिंक इट्स अ गुड साइन। ট্রাস্ট মি, ওই দিনে যদি বাবা আমাকে যদি ওই জায়গা না নিয়ে যেত, ওই একটা মিটিংয়ে, আমি আজকে এখানে বসে থাকতাম না। আমি শুটিংটা স্টার্ট হলো, আমি এখানে 6-7 অবজার্ভার অ্যাসিস্ট্যান্ট ছিলাম ওইখানে, রেজাল্টটা ডিক্লেয়ার হলো, আমি আর ঘুরে তাকাইনি। মানে আমি হয় নাকি, আমি পরীক্ষা আবার যে এমবিএ করবো, আমার মনে হলো এটা খুব ইন্টারেস্টিং, এই যে প্রফেশনটা কিছুই খাটতে হয় না। বাবার সাথে সাথে কি প্রথম শুটিংয়ে যাও? না না, আমি তার আগে বাবার প্রচুর কাজ করেছি, মানে বাবা অনেক 3-4টি যখন শুটিং হতো, তো যখন আমার ভ্যাকেশন থাকতো, তো আমি একটা শুটিং টিম নিয়ে বেরিয়ে যেতাম। মানে আমি অনেক জায়গায় গেছি, নাসিক গেছি, জয়পুর গেছি, দিল্লি গেছি শুটিং এর মাধ্যমে। সামনে থেকে স্টারদের দেখতে? হ্যাঁ, তাদের বাসন ধুয়েছি, কি বলছো?
ক্যাটারিং তো ক্যাটারিং সবকিছু করতে হয়। শাহরুখের অনেকবার করেছি, শাহরুখকে আমি বলেওছিলাম, শাহরুখের সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল শাহরুখ ভাইকে বলেছিলাম, স্যার आई थिंक यू नो माई फादर गुरु भाई करके, डोंट टेल मी योर गुरु भाई सन, आप कितने बड़े हो गए यार, बोला सर अरे आप यहाँ पे स्टार भी बन गए। तो सी आई हैव, ऐसा नहीं कि মানে এমন নয় কি আমি আই এম সামবডি নিউ টু দ্য ইন্ডাস্ট্রি, বাট আই এম মানে আমি ইন্ডাস্ট্রিতে আছি কিন্তু খুব পিছন থেকে সামনে আছি আর কি। বাট দ্যাটস ডেস্টিনি। এবার আমি এটাকে কি করে একটা লাইনে বোঝাবো কি আমি কেন আজকে এই জায়গায় বসে আছি। বম্বে ছেড়ে হঠাৎ কলকাতায় কি করে? এইটাও একটা মানে একটা 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 কিছু একটা ট্র্যাজেডি হয়ে গেছিল। আমার এখনো মনে আছে ওই সময়টা আমি খুব ডিপ্রেস ছিলাম, আমি অ্যাসিস্ট করছিলাম, আমার ওই সময় শুটিং চলছিল অ্যালান বলে একটা ছবি, বিক্রম ভট্ট ডাইরেক্টর ছিল, মিঠুন দাও ছিল ওই ছবিতে। তো ওই ছবিটা 2-3 মাসে একটা গ্যাপ চলে এলো, শুটিংটা ক্যান্সেল ফর সাম আদার রিজন। একটা প্ল্যান ছিল না 3-4 মাসের, ওই প্ল্যানটা ভেস্তে গেল। আরেকটা কিছু একটা ডিপ্রেশনে ছিলাম। ওই শুটিংয়ে একজন ভদ্রলোক বাউলদা যিনি ক্যামেরাম্যান, উনি একটা ছবি করার জন্য বম্বে গেছিলেন। উনি আমাদের শুটিংয়ে আমাদের একজন ছিলেন, তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। উনি এসে আমাকে প্রথমবার ডিসকভার করেন, বলেন কি তুমি বাঙালি? বলে তুমি এখানে কি করছো? আমরা অ্যাসিস্ট করছি, এখানে সময় নষ্ট করছো, চলো বাংলায় চলো, তুমি হিরো নেই কেউ, অনেক কিছু বলেছি। কোন সাল এটা? আমার 2004 আই থিঙ্ক সো, 2004। হ্যাঁ, ওই লোকটা আমার নাম্বার নিয়েছিল। হয় না অনেক সময় লোক নাম্বার চায়, কি টাইম নষ্ট করবো, হ্যাঁ দাদা নিন। ওই লোকটা আমাকে প্রত্যেক 15 দিন একটা করে ফোন করতো। কারণ ওই ফেজে উনি ফোন করেছিলেন আমাকে, কি একটা ছবি এসছে তুমি করবে। আর তখন আমার মামার বিয়ে ছিল, ছোট মামার বিয়ে ছিল কলকাতায়, হ্যাঁ গ্রামে। তখন দুটো কাজ একসাথে হয়ে যাবে। আমি বিয়েতেও গেলাম, এখান থেকে একদিনের জন্য কলকাতা এলাম, ওনার সঙ্গে দেখা করলাম। উনি ওই দিন সবকিছু রেডি করে রেখেছিলেন, প্রডিউসারকে রেখেছিলেন, ডিরেক্টরকে রেখেছিলেন। নায়কের রোল? হ্যাঁ, অগ্নিশব্দ, রচনা ব্যানার্জি নায়িকা। হ্যাঁ। অ্যান্ড আমার না ওই দিনে মিটিংটা হলো, আই সেড কে আর 3 মাস বাড়িতে বসে থাকবো বম্বেতে, তার চেয়ে ভালো দেখি না একটা চেষ্টা করি না। আই নেভার থট, বিলিভ মি, ওই সময় তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তুমি কলকাতা, আমি জীবনে ভাবিনি কি আমি কলকাতা থাকবো। আমি বাড়ি কিনিনি 3 বছর ধরে, 4 বছর। আমি ভাবতাম এখানে কতদিন আমাকে রাখবে, আমি তো বাংলা ভালো বলতে পারি না। আমাকে লোকে বলতে এখনো মনে আছে, এই গাম্বার চেহারা, তুই হিরোইন কোথা থেকে পাবি, এত বড় হাইট, তো বম্বে থেকে হিরোইন নিয়ে আসতে। ভালো ভালো ডিরেক্টর আমাকে বলেছিল। তো আমি ওরকমই ভাবতাম কি আমাকে এই শহরটা কি জায়গা দেবে। তো আমি ভাড়ায় থাকতাম, বনিদা সিকান্দার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে থাকতাম, শুটিং করতাম আর বম্বে চলে যেতাম। তো ওই ছবিটা করার সময় আমার সিকান্দার সঙ্গে আলাপ হয়েছিল, ওরা আই লাভ ইউ বলে একটা ছবির জন্য নতুন নায়ক খুঁজছিল। একটা জিনিস জিজ্ঞেস করি, এই তোমার তো নাম দীপক অধিকারী, দীপক থেকে দেবটা কি ঘরে হলো? আমার এই দেব নামটা নিয়ে প্রচুর মানে একটা আকর্ষণ ছিল। মানে আমি যদি আমার নাম দেব যদি না রাখতাম, আমার ছেলের নাম দেব রাখতাম। ওটা তোমার নিজে রাখা? হ্যাঁ, এটা আমার নিজে রাখা। কারণ শ্রীকান্ত আমাকে এখনো মনে আছে বলেছিল কি দীপকটা একটু ওল্ড ফ্যাশন হয়েছে, তুই একটা নতুন নাম ভাব। দীপক তো রয়েছে, চিরঞ্জিত। হ্যাঁ, না চিরঞ্জিত দা ডেফিনেটলি আছে, তখন আমি জানতাম না চিরঞ্জিত দা দীপক নাম। তো পরে জানতাম ওনারও নাম দীপক দা আছে আর কি। তারপরে আমি বললাম দেব নামটা কেমন, হঠাৎ দেব क्यों, বললাম मुझे ये नाम पसंद है, मतलब आई लाइक दिस नेम, आई डोंट नो। বলতাম मुझे 2 दिन টাইম দে। তার মধ্যে ঠিক আছে 2 দিন টাইম নিচ্ছে। তারপরে 3 দিন পর নিজেই বললো হ্যাঁ দেব নামটা একটু আনকমন, দেখি রাখ। দিস ইজ হাউ উই ওই রচনা ব্যানার্জি যেটা নায়িকা ছিলেন, ওটা কি প্রোডিউসার ভেঙ্কটেশ ছিল? না, ওইটা অন্য কোনো ছবি ছিল, অন্য নতুন প্রোডিউসার। তোমার মনে আছে যে প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা মনে আছে? না হ্যাঁ, সবকিছু আমার এখনো মনে, কি বলবো, মানে ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ, কি বলবো, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কে এটা কি করে হবে, বস কেউ তোমার জন্য রাজ সিংহাসন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে নাকি, এসো দাদা বসো। ইউ হ্যাভ টু মেক এ ওন ওয়ে, তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, তোমাকে নিজে জায়গা করে নিতে হবে, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তার চেয়ে বড় কথা নিজেকে সময় দিতে হবে। একদিনে যুদ্ধ জেতা যায় না, একদিনে সুপারস্টার হওয়া যায় না, একদিনে বিশ্বদা হওয়া যায় না। না, এবার ধরো তুমি যখন ফ্লোরে গেলে, বাংলা ছবি, প্রথম বাংলা ছবি, বিপরীত রচনা বন্দ্যোপাধ্যায়, তখন রচনাদি বিগেস্ট, এখন রচনাদি খুব বড় স্টার। তখন মানে রচনা বন্দ্যোপাধ্যায় অন্তত 20 বছর কাটিয়ে ফেলেছে ইন্ডাস্ট্রিতে। মানে তোমার কেমন লাগছিল যে বাংলা সিনেমা, তারপর এত মানে নায়কের রোল সদ্য মানে আশা, আর রচনা বন্দ্যোপাধ্যায় একজন নায়িকা, অভিজ্ঞতাটা কেমন? খারাপ ছিল না, ও খুব ভালো ছিল। কারণ রচনাদি ওয়াজ এ বিগ স্টার তখন, কারণ আমরা কোনো হিরোইন ডেট পাচ্ছিলাম না। তো রচনাদি সো সুইট অফ, তো উনি আমাকে ডেট দিয়েছেন, আমাদেরকে ডেট দিয়েছেন। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। কিন্তু ওই শুটিং এর সময় আমাদেরকে বলা হয়েছিল কে শুটিংটা 40 দিনে শেষ হবে, কিন্তু সেটা কোনোদিনও হয়নি। সেটা আমাদের 1 বছর অবধি শুটিং চলেছে। এক বছর শুটিং চলার পর শুটিংটা রিলিজ হয়েছিল।
12টা রিলিজ হয়, 12:30টায় মোটামুটি হল থেকে নেমে গেছিল। এরকমও হয়েছে, আমার এখনো মনে আছে। আচ্ছা এই হ্যাঁ বলো। আমি বম্বেতে ছিলাম তখন শুটিং এর রিলিজের সময়, আমার কিছু কলকাতা তখন কিছু বন্ধু হয়ে যেত, তাদেরকে বলেছিলাম দেখ ওই হলে ছবিটা রিলিজ হয়েছে, গিয়ে জানা কেমন হয়ে যায়। বলে হ্যাঁ ঠিক আছে, আমার ফার্স্ট শো তো বেরিয়ে গেছে, সেকেন্ড শো যাবো। গিয়ে বলছে কোথায় রে, তোর তো ছবি নেই। বলে, আচ্ছা বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি? তো আমার 12টা রিলিজে 12:30 বেরিয়েও গেছিল। মানে এই যে স্ট্রাগল জীবন, তুমি তো হাওড়া তো একসময় দীর্ঘদিন থেকেছো। হ্যাঁ, হাওড়া আমি 4 বছর ছিলাম। কোথায় ছিলে হাওড়া? হাওড়া এসি মার্কেটে। মানে হঠাৎ এসি মার্কেটে হাওড়া কি? হাওড়া এসি মার্কেট, কারণ আমি বললাম না কি, আমি জানতাম না কি এই শহরটা আমাকে এত ভালোবাসা দেবে, বা আমার এখানে একটা দিন নিজস্ব বাড়ি। মানে হঠাৎ এসি মার্কেটে হাওড়া কি? হাওড়া এসি মার্কেট, কারণ আমি বললাম না কি, আমি জানতাম না কি এই শহরটা আমাকে এত ভালোবাসা দেবে, বা আমার এখানে একটা দিন নিজস্ব বাড়ি হবে। কারণ তখন আমি শুটিং এর জন্য শুধু আসতাম বা চলে যেতাম। আমাদের মহেন্দ্র সোনি যিনি আছেন, আমাদের মনিদা ভেঙ্কটেশের ওয়ান অফ দ্য ডিরেক্টরের মধ্যে, তার একটা ফ্ল্যাট ভেকেন্ট ছিল ইন হাওড়া, অ্যান্ড হি অলসো স্টেজ ইন হাওড়া। তুই বলে দেখ হোটেলে থাকার চেয়ে ভালো আমার একটা ফ্ল্যাট আছে, তুই কি থাকবি? বিশ্বাস করো, হাওড়া ব্রিজে আমি কতবার খিস্তি গেছি তোমার কোনো ধারণা নেই। মানে খিস্তি গেছি কি কারণে বলছি, আমি হাওড়াতে থাকতাম যখন, তখন আমাকে মনিদা তার একটা পুরোনো গাড়ি, উনি নতুন গাড়ি কিনে নিয়েছিলেন, আমাকে একটা পুরোনো গাড়ি দিয়েছিল। এবার সেই গাড়িটা প্রত্যেক সময় অর্ধেক সময় বন্ধ হয়ে যেত, সেখানে আমাকেই ঠেলতে হতো, আর আমাকে প্রত্যেকদিন হাওড়া ব্রিজ ক্রস করতে হতো, আমি নিজেই ড্রাইভ করতাম, আর হাওড়া ব্রিজে গাড়িটা বন্ধ হবেই হবে। অ্যান্ড হাওড়া ব্রিজটা যখন ওয়ান অফ দ্য বিজিয়েস্ট কি বলবো রাস্তা ওয়েস্ট বেঙ্গল। গাড়ি চালাতে হচ্ছে, আরে বাপ রে বাপ, এই মোমেন্টটা খুব মজা হয়, মানে মজার লাগে এখন। আমি একটা খুব ছোট কোশ্চেন করছি, লোকে বলে মানে এটা আমার জানাই, আমাদের যারা রিপোর্টার আছে তারা নাকি বলে তোমার বাড়ি গাড়ি সাউথ সিটির ফ্ল্যাট সবই নাকি ভেঙ্কটেশের, শুনলে রাগ হয় না? তাতে কি যায়, এসে কি যায়, মানে তুমি কাকে প্রমাণ করতে চাও পৃথিবীতে? তুমি নিজেকে প্রমাণ করতে চাও না, যে লোক সবাই বলছে, তুমি কাকে কাকে কি বলতে যাবে? না, এটা অস্বীকার করা যাবে না, কারণ আজকে আমি বিশ্বাস করি আমি যে দেব হয়েছি তার পিছনে ভেঙ্কটেশের অনেক অবদান আছে। মানে এটা তো অস্বীকার করা যাবে না যে 12টার সময় ছবি রিলিজ হয়, 12:30 যদি ফ্লপ হয়ে যায়, তারপরে ছবিটা সিলভার জুবলি হয়ে যায়, তো সিলভার জুবলিটা ম্যাটার করে তার জীবনে। অ্যান্ড ভেঙ্কটেশের সঙ্গে পরপর অনেকগুলো ছবি হয়েছে, মানে আমার যে 30টা ছবি থাকে তার মধ্যে ডেফিনেটলি 25টা ছবি ভেঙ্কটেশের আছে। তো সি, আর বিষয়টা আরেকটা কথা হচ্ছে না, তুমি কার জন্য বাঁচো, তুমি নিজের জন্য বাঁচো না যারা তোমাকে নিন্দা করে তার জন্য বাঁচো? কাদের জন্য দেব বাঁচছে সেটা আমরা পরবর্তীকালে আরো সময় যত গড়াবে জানতে পারবো। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছি দেবের সঙ্গে।